ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন তারানাথ তান্ত্রিক ও ভূতুরে বাড়ি। গল্প পাঠে জয়দীপ মণ্ডল, চরিত্রে তথা তারানাথ তান্ত্রিক দেবপ্রতিম চক্রবর্তী আর রামদুলাল তথা জয়দীপ মণ্ডল। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিক ও ভূতুরে বাড়ি। বিকেল। তারানাথের বৈঠকখানার আড্ডা জমে উঠেছে। রোজ রোজ তারানাথের স্কন্ধে কণ্টকি ফল ভগ্ন করা উচিত নয় ভেবে আমি আর কিশোরী মোড়ের তেলে ভাজার দোকান থেকে গরম গরম বেগুনি আর ফুলুরি কিনে নিয়ে এসেছিলাম। এখন শুধু শালপাতা কটা পড়ে আছে। ভেতর থেকে দ্বিতীয়বার চাও এসে উপস্থিত। তৃপ্তির ঢেকুর তুলে তারানাথ বলল, এগুলো বেশ ভালোই তেলে ভাজা করে, বুঝলে? কিশোরী বলল, সবকিছুর স্বাদ নির্ভর করে মনের অবস্থার উপর। আজ এখন আপনার কোনো কাজ নেই, বেশ নিশ্চিন্ত আড্ডার মেজাজ। এখন বাসি তেলে ভাজা পচা বেসনের ঠান্ডা ফুলুরিও ভালো লাগবে। আবার মাথায় দুশ্চিন্তা থাকলে দেরাদুন চালের বিরিয়ানিও মুখে রুচবে না, নয়? তারানাথ মৃদু হেসে চায়ে চুমুক দিয়ে বলল, কথাটা তোমার পক্ষে সত্য হলেও আমার ক্ষেত্রে সম্পূর্ণ খাটে না বোধহয়। বললাম, কেন? আপনার এই ব্যাপারে বৈশিষ্ট্যটা কি? আছে, তোমাদের নিরাপদ তরঙ্গহীন জীবনে দুশ্চিন্তা এবং দুর্ভাবনা একটা অস্বাভাবিক দুর্ভাবনা একটা স্বাভাবিক ঘটনা বলেই গণ্য করতাম। রাত্রিরে একটা ভয়ানক কিছু ঘটবে জেনেও দুপুরে ভোজ খেতে বাঁধেনি। পরপর কয়েকটা চুমুকে চায়ের কাপ শেষ করে নামিয়ে রেখে তারানাথ বহুদিন আগেকার কথা মনে পড়ে যাওয়ার সুরে বলল, ভোজ খাওয়ার কথা উঠলেই আমার রামদুলাল মিত্রের কথা মনে পড়ে যায়। তাদের বাড়ির অতিথি হয়ে কয়েকদিন যা খাওয়া দাওয়া করেছিলাম তেমন সচরাচর কারুর ভাগ্যে জোটে না। বেড়াতে গিয়েছিলেন? আরে না না না, আমার আবার বেড়াতে যাওয়া? গিয়েছিলাম তো কাজে। বিপদে পড়ে তারা ডেকে নিয়ে গিয়েছিল, সে অনেক কাণ্ড। বললাম, গল্পটা হোক বরং, শুনতে মন্দ লাগবে না বলে মনে হচ্ছে। তারানাথ মনে মনে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো, বছর 20 আগেকার কথা। মধুসুন্দরী দেবীর ব্যাপার মিটে গিয়েছে। বাড়িতে বসে ঘোরতর সংসার করছি। এর সঙ্গে হাত দেখি, কবজ দিই, মুখ দেখে ভাগ্য গণনা করি। আয় মন্দ হয় না, আবার খরচও হয়ে যায়। পয়সা জমাতে পারিনি কোনোদিনও। দেবী তো বলেই দিয়েছিলেন অন্যের কষ্ট হবে না, কিন্তু ধনীও হতে পারবে না। একদিন সকালে বৈঠকখানায় বসে আছি। একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকলেন। কাঁচা পাকায় মেশানো চুল, বেশ বলিষ্ঠ ধাঁচের মাঝারি গড়নের চেহারা, পরনে দামি কাচি ধুতি, পাঞ্জাবিতে সোনার বোতাম, ডান হাতে অনেকগুলো পাথর বসানো আংটি। চেহারায় বড় মানুষের ছাপ আছে, ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ। ভদ্রলোক আমায় জিজ্ঞাসা করলেন, আপনি কি তারানাথ জ্যোতিষার্ণব? আজ্ঞে হ্যাঁ, কি দরকার বলুন? ভদ্রলোক এগিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, চেহারা দেখেই অবশ্য আন্দাজ করতে পেরেছিলাম। বললাম, আহা থাক থাক, হয়েছে, বসুন বসুন, কি চাই আপনার? ভদ্রলোক বসে বললেন, নমস্কার, আমার নাম রামদুলাল মিত্র।
কলকাতাতেই বড় বাজারের দিকে ওই সামান্য ব্যবসাপাতি আছে, আপনাদের আশীর্বাদে মোটা ভাত কাপড় হয়ে যায়। সম্প্রতি একটা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, কিন্তু ঠাকুরমশাই কি বিপদ সেইটা আমি বলবো না। শুনেছি আপনি মানুষের মুখ দেখে তার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন। তা আপনি বলেন দেখেনি আমার বিপদটা কি? কিছু মনে করবেন না, আসলে ঠিক লোকের কাছে এসেছি কিনা তা তো জানাটা আমার দরকার, তাই না? ব্যবসাদার লোকের মতো কথা বটে। আমি মনে মনে হাসলাম। এ লোক ঘরে ঢোকা মাত্র আমি বুঝতে পেরেছি কি বিপদে পড়ে এখানে এসেছি। তবে মিথ্যে ভেলকি দেখিয়ে লোককে চমকে দিতে আমার প্রবৃত্তি ছিল না বলেই ওকে দিয়ে বলিয়ে নেওয়ার চেষ্টায় ছিলাম। তা বাজিয়ে নিতে চাই যখন, তখন আমার আর বলতে কি আপত্তি? বললাম, বিপদ তো আপনার আপাতত তিনটে দেখতে পাচ্ছি। প্রথমত, আপনার ব্যবসায় হঠাৎ একটা টাল খেয়েছি, কেমন কিনা? আগে হ্যাঁ, তারপর? এটার জন্য ভাবতে হবে না, এখানে বসেই বলে দিচ্ছি। আপনি নীল রঙের গণেশ গড়িয়ে পুজো করুন, আবার ব্যবসার মোড় ফিরবে। রামদুলাল বললেন, আর আপনার তো বাস্তুবিঘ্ন আছে দেখতে পাচ্ছি। বসত বাড়ি সংক্রান্ত কোনো গোলযোগে পড়বেন কিংবা পড়েছেন। রামদুলাল চোখ বড় বড় করে বললেন, ধন্য ধন্য, শুনেছিলাম, আজ চোখে দেখলাম, কিন্তু 3 নম্বরটা কি? বললাম, বলবো? ওটা আপনি নিজেই মিটিয়ে নিতে পারবেন, আমার সাহায্য দরকার হবে না। কিছু টাকা এককালীন দিয়ে যাওয়া বন্ধ করুন। রামদুলাল মাথা নিচু করে লজ্জিত মুখে বললেন, কি আর বলবো ঠাকুরমশাই, প্রবৃত্তি বড় বলবান। অপরাধ যখন করে ফেলেছি এখন তো প্রায়শ্চিত্ত করতেই হবে। পাপ ছাড়ে না তার বাপ কেউ। অনুতাপ যখন হয়েছে তখন পাপ আর নেই। ঘরে মা লক্ষ্মী আছেন তো? আগে 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 তা আছেন। তাকে নিয়ে সুখী হতে হবে। মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। তো যা বলছেন তাই করব। এখন আমার এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথ বলে দিন। খুলে বলুন। ছোটবেলায় বড় কষ্টে মানুষ হয়েছে ঠাকুরমশাই। বাপ মা অল্প বয়সে মারা গিয়েছিলেন। তার ফুলিগিরি করে মাথায় মোট বয়ে একটা একটা করে পয়সা জমিয়ে ব্যবসা শুরু করি। প্রথম জীবনে থাকার জায়গা ছিল না, কখনো কখনো রাস্তার ধারে শুয়েও রাত কাটিয়েছি। আজও আমার কলকাতায় কোনো বাড়ি নেই। বড় একখানা বাড়ি আশ্রয় নিয়ে থাকি বটে, কিন্তু কিন্তু সেটা ভাড়া বাড়ি। বাড়ি কিনতেই পারতাম, কিন্তু সত্যি বলতে কি কলকাতায় বাড়ি করতে ইচ্ছে যায় না। ছোটবেলায় গ্রামে মানুষ, আর কটা দিন পরে ছেলেদের হাতে ব্যবসা দিয়ে আবার গ্রামে ফিরে যাব বলে ঠিক করেছি। তা গত বছর শেষের দিকে এক দালাল খবর আনলো যে রাজবলহাটের এক গ্রামে একটা খুব ভালো বাড়ি বিক্রি আছে। নতুন বাড়ি না হলেও সামান্য মেরামত করে নিলেই নতুনের মতোই দাঁড়াবে। তা সেখানকার জমিদারের বাড়ি। জমিদার মারা গিয়েছেন। জমিদারি বিক্রি করে ছেলেরা কলকাতায় উঠে আসতে চায়। বাড়িও আর রাখবে না, নাম মাত্র দামে বেছে দিচ্ছে। দালালের মাধ্যমে দর করে তো বাড়ি তো কিনলাম। ঠাকুরমশাই, অনেক আশার বাড়ি, কিন্তু এখন সে বাড়িতে বাস করা অসম্ভব হয়ে উঠেছে। কেন, কি হয়েছে? বাড়িতে অপদেবতার দৃষ্টি আছে। কিনবার পর আমরা সবাই কয়েকটা দিন থাকবার জন্য সেখানে গিয়েছিলাম। প্রথম দিনই আমার স্ত্রী কি একটা দেখে রাত্রিরে ভয়ে চিৎকার করে উঠলেন। জানালার কাছে দেখি ছায়ার মতো কি একটা দাঁড়িয়েছিল, অথচ দোতলার জানলা, কোনো খাঁজ বা কার্নিশ নেই। চোর কিংবা ডাকাত কি বেয়ে উঠবে? পরের দিন সন্ধ্যের দিকে আমার বড় ছেলে সচিদুলাল পায়খানা করতে গিয়েছিল। কিছুক্ষণ বাদে ফিরে এসে বললো যে, বাবা, বাড়ির বাইরে কে যেন বসে কাঁদছে, বলুন তো। মেয়ে ছেলের গলা মনে হলো।
কেমন সন্দেহ হওয়াতে তখনই চাকর বাকর নিয়ে লণ্ঠন জেলে দেখতে গেলাম। পায়খানা বাড়ি থেকে একটু দূরে, উঠোন পেরিয়ে যেতে হয়, আর তারপরে এই পাঁচিল। এদিকে দরজা দিয়ে বেরিয়ে ঘুরে সেখানে পৌঁছে দেখি কোথাও কিচ্ছু নেই। পাঁচিলের পরেই ঘন ঝোপঝাড় আর আগাছার জঙ্গল। সেখানে বসে এই ভর সন্ধ্যে কে কাঁদতে যাবে বলুন তো? কিন্তু কি বলবো ঠাকুরমশাই, ওই ফিরে আসতে গিয়ে পরিষ্কার শুনলাম কে যেন খুব আকুল কণ্ঠে কাঁদছে। স্ত্রীলোকের গলা, খুব কষ্টের কান্না। আবার ফিরে যাই, আবার দেখি, কিন্তু না, কোথাও কিচ্ছুটি নেই। একবার মনে হলো শব্দটা যেন বাড়ির ভেতর থেকে আসছে। কেমন যেন ভয় ধরে গেল যে এসব কি কাণ্ড, এমন হওয়া তো ভালো কথা নয়। পরের দিন গিন্নিকে কলকাতায় ফেরত পাঠালাম মেজো ছেলের সঙ্গে। আমি আর সচি আরো 2 দিন থেকে গেলাম। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সেই কান্নার শব্দ শুনেছি। আর কি বলবো ঠাকুরমশাই, বাড়িটার মধ্যে যতক্ষণ থাকি না, মনটা কেমন বিষণ্ণ হয়ে থাকে। বুকে যেন একটা পাহাড়ের মতো চাপ টের পাই। বাড়িটা ভালো নয় ঠাকুরমশাই, কিন্তু ওই 1 গাদা টাকা খরচ করে কেনা বাড়িটা যাওয়া বন্ধ করলে তো পুরো হয়ে যাবে। অনেক শখ করে কেনা, কিছু উপায় আছে? আমাকে কি একবার নিয়ে যেতে পারবেন সেখানে? আগে হ্যাঁ, তা পারি বই কি। আর সত্যি বলতে কি, আমি জানতাম আপনি যেতে চাইবেন। আমার মনে হয়েছিল। আপনি ভাববেন না কিছু। আপনার যাতায়াত, খাওয়া দাওয়া, গরিবের এই সাধ্যমতো দক্ষিণা আমি দিয়ে দেবো। কবে যাবেন বলুন? আপনার কবে সুবিধা হয়? বেশ, পরশু সকালে তৈরি হয়ে থাকবেন, আমি এসে নিয়ে যাব। রাজবলহাট থেকে মাইল 3 দূরে মতিপুর গ্রাম। বিকেল 3টে নাগাদ গিয়ে সেখানে পৌঁছালাম। নিতান্ত পাড়াগা বটে, কিন্তু বাড়িখানা সত্যি দেখবার মতো। বিরাট দোতলা বাড়ি, একটা বার বাড়ি, একটা ভেতরের মহল, সব মিলিয়ে প্রায় 23-24 খানা ঘর। কাছাকাছি আর অন্য কোনো বসতি নেই। মূল গ্রাম কিছুটা দূরে। আদর করে রামদুলাল আর সুচি আমাকে বাড়ির ভেতরে নিয়ে গেল। কিন্তু কি জানি না, বাড়িতে ঢুকতেই আমার মনে হলো এখানে কোনো গোলযোগ আছে। ঠিক কি যে হলো তা বলতে পারবো না, তবে মনে একটা অস্থির ভাব। চারিদিকের বাতাস যেন ওর বাড়ির চৌহদ্দির মধ্যে এসে আর বলছে না। একটাও পাখির ডাক নেই। তোর বাড়ি এমন শ্মশানের মতো হবে কেন? পাখির ডাক না শুনতে পাওয়াটা আমাকে সত্যি ভাবিয়ে তুলল। আমি দেখেছি মানুষের চেয়ে নিম্ন স্তরের প্রাণীদের অশুভ প্রভাব সম্বন্ধে বেশি অনুভূতি প্রবণ হয়। ভূমিকম্প হওয়ার আগে পোষা পাখি খাঁচার মধ্যে ছটফট করে, জানো? মোটের উপর সেখানে পৌঁছেই বুঝতে পারলাম রামদুলাল বাজে কথা বলেনি। যাই হোক, চাকর তক্ষুনি হাত পা ধোয়ার জল এনে দিল। জামা কাপড় বদলে আমি রামদুলাল আর সচির বৈঠকখানায় গিয়ে বসলাম। কলকাতা থেকে চাঙাড়ি করে 1 গাদা খাবার এনেছিল রামদুলাল। এবার চাকর সেইগুলোকে আমাদের পরিবেশন করে দিল। প্রচুর খাঁটি ঘিয়ে ভাজা লুচি, আলুর দম, বড় বড় জোড়া সন্দেশ, ছানার মুরকি ইত্যাদি। বেশ খিদে পেয়েছিল। এক নিঃশ্বাসে প্রচুর খেয়ে ফেলার পর যখন একটা হাড়ি থেকে রাবড়ি বেরোলো, ভয় পেয়ে বললাম, না আর না, অনেক হয়েছে। রামদুলাল হাত জোর করে বলল, আগে কি আর এখন আয়োজন,
খুদ কুড়াবই তো নয়, সামান্য একটু নিন নিন। আপনার কথা ভেবেই আনা। খাওয়া হলে রামদুলাল বলল, এই, একটা কথা বলবো। কি? কিছু বুঝতে পারছেন? বাড়িটায় সত্যি কি কোনো দোষ আছে? আসল কথা না ভেঙে বললাম, এক্ষুনি কিছু বলা কঠিন। দেখি আজ রাতটা। সন্ধ্যার অন্ধকার যখন বেশ গাঢ় হয়ে এসেছে, তখন আমি কান্নার শব্দটা শুনতে পেলাম। আমার সামনে বসেছিল রামদুলাল। দেখলাম তার মুখ নিমিষে রক্তহীন সাদা হয়ে গেল। আমাকে বলল, ওই 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 শুনেছেন সেই শব্দ? বেশি করে বলবার দরকার ছিল না। কোথা থেকে যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসছে, খুবই করুণ কান্নার শব্দ। স্ত্রীলোকের কান্নাই বটে, যেন খুব কষ্টে গুমড়ে গুমড়ে কাঁদছে। কোথা থেকে আসছে শব্দটা? একবার মনে হচ্ছে বাইরে থেকে, আবার মনে হচ্ছে খুব বেশি দূর নয়, কাছাকাছি বসেই কেউ কাঁদছে। বাবা, দরজার কাছে সুচিদুলাল এসে দাঁড়িয়েছে। বাবা, শুনেছেন? শুনেছেন? রামদুলাল কাপা গলায় বলল, শুনেছি। তুই ভিতরে চলে আয়, ভেতরে চলে আয়। ভয় পেও না, দাঁড়াও। আমাকে একটা লণ্ঠন দাও তো। চাকরটাও ভয় পেয়ে চলে এসেছে। তার হাতে একটা হ্যারিকেন। সেটা নিয়ে ঘর থেকে বেরোতে বললাম। তোমরা এখানেই থাকো, ঘর থেকে বেরিও না, আমি একটু দেখে আসি। কিন্তু দেখবোটা কি? লণ্ঠন হাতে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম। আওয়াজের উৎস কোথায় ধরতে পারলাম না। এক এক সময় মনে হচ্ছিল যেন চারিদিক থেকেই শব্দটা আসছে। এ কি ব্যাপার? বৈঠকখানায় ফিরে আসবার পথে কান্নাটা থেমে গেল। ঘরে ঢুকে দেখি সচি আর রামদুলাল পাথরের মূর্তির মতো চৌকিতে পা তুলে বসে আছে। ঝড়ে কাক মরলেও কেরামতি ফকিরের হয় জানে না তো? আমার হলো তাই। রাতে বেরোবার একটু পরেই কান্নাটা থেমে যেতে ওদের দুজনের ধারণা হলো আমি তন্ত্রের প্রভাবে আওয়াজটা বন্ধ করেছি। আমাকে দেখে রামদুলাল বলল, কি ভয়ানক শব্দ! কি করে থামালেন ঠাকুর মশাই? ভাগ্যিস আপনি এসেছিলেন। ব্যাপারটা বুঝে চুপ করে রইলাম। ওদের ভুল ভাঙিয়ে লাভ নেই। আমার উপর ভরসা করে যতটুকু সান্ত্বনা পায় পাক না। রাত্রিরে ভেতর বাড়ির বারান্দায় আসন পেতে বসে আবার এক বিপুল আয়োজনের সম্মুখীন হওয়া গেল। পুজোর পরাতের মতো বড় বগি থালায় সরু চড়ুই পাখির নখের মতো চালের ঘি ভাত, ভেড়ার মাংসের কোরমা, রুই মাছের কালিয়া, 3-4 রকমের মিষ্টি। হায় হায়, করেছ কি? এত কখনো খাওয়া যায়? আর তাও বিকেলের ওই জলযোগের পর? তুলে নাও, এর অর্ধেকও আমি খেতে পারবো না। রামদুলাল বলল, আমার এই চাকরটি বড় ভালো রাঁধে, পাকা হাত। শুধু রান্নার জন্য এই 7 টাকা দিয়ে ওকে রেখেছি। আপনাকে রেঁধে খাওয়াবে বলে ওকে নিয়ে এলাম। আপনি না খেলে কিন্তু আমরা খুব কষ্ট পাবো। এমন বেশি কিছু তো নয়, খেয়ে নিন। খাওয়ার গল্প আর বারবার করব না। এই প্রসঙ্গেই রামদুলালের কথাটা মনে এলো বলে তোমাদেরকে ভোজের বহরটার একটু ইঙ্গিত দিলাম। এক কথায় এরপর দুবেলায় এরকম নানা বিচিত্র পদ তৈরি হতে লাগলো আমার জন্য। রাত্রেও শুয়ে ঘুম আসছে না। একে চাপ খাওয়া হয়ে গিয়েছে, তার উপর মনে কেমন একটা অমঙ্গলের ভাব। আমাদের গায়ের সেই সাধুর কথা মনে আছে তো? সে বলেই দিয়েছিল আমার এ ধরনের ক্ষমতা হবে। পরের দিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো।
এখানেই গল্পের আসল অংশের শুরু। সকাল 8টা হবে, বৈঠকখানায় বসে আছি। রামদুলাল গিয়েছে স্নান করতে, বাড়ি নেই। বিকেলে ক্ষীর দিয়ে কি একটা খাবার তৈরি হবে, তাই সে গিয়েছে খাঁটি দুধের সন্ধানে। বাড়ির ডান দিকের কোণে বারান্দার শেষে খুব সুন্দর একটা স্নানের ঘর আছে, জমিদার শখ করে বানিয়েছিল। তার মেঝে সাদা পাথরে বাঁধানো, বুক অব্দি দেওয়াল মোজায়েক করা। কানাই চাকর সকালে পুকুর থেকে স্নানের জল তুলে তাতে এনে রেখেছে। পুকুরেও অনায়াসেই স্নান করা যেত, কিন্তু নতুন বাড়ি কেনা হয়েছে, সবকিছু ব্যবহার করা চাই তো। রামদুলাল সেখানেই স্নান করেছে। হঠাৎ দরজার কাছে একটা আওয়াজ শুনে দেখি রামদুলাল এসে ঘরের মধ্যে দাঁড়িয়েছে। তার মুখ ভয়ে বিকৃত, বেচারা কাঁপছে ঠক ঠক করে। স্নান করতে করতে মাঝপথে বেরিয়ে এসেছে বোঝা যাচ্ছে। কাপড় ভেজা, গায়ের জল মুছবার সময় পাইনি। বললাম, কি হয়েছে, ভয় পেলে নাকি? রামদুলাল প্রথমটা কথাই বলতে পারে না। এই সকালবেলায় কি দেখে এত ভয় পেল? ধমকে বললাম, কি হয়েছে বলবে কিনা? আমার সঙ্গে আসুন। পেছন পেছন গেলাম। স্নানঘরের দরজার কাছে এসে ভেতরের নিচের দিকে আঙুল দেখিয়ে রামদুলাল বলল, ওই যে। প্রথমে কিছু বুঝতে পারলাম না। সাদা পাথরে বাঁধানো সুন্দর পরিষ্কার মেঝেতে কি দেখাচ্ছে রামদুলাল? তারপর দেখে বুঝতে পারলাম জিনিসটা। মেঝের একটা পাথরের টালিতে যেন আবছা একখানা মুখ ফুটে উঠেছে। ঠিক পুরো মুখ নয়, মুখের আদল মাত্র। চেষ্টা করলে বোঝা যায় স্ত্রীলোকের মুখ, কারণ লম্বা চুলের আভাস দেখা যাচ্ছে। কিন্তু সে মুখ সুন্দর নয়, কেমন যেন ভাঙাচোরার অবয়ব, যেন কষ্টে মুখ বিকৃত করে আছে। এ আবার কি? নিজের পাথরে কে ছবি আঁকলো? কি দিয়েই বা আঁকলো? রামদুলালকে জিজ্ঞাসা করলাম, এ ছবি এখানে কি করে এলো? একে তা কি করে বলবো? যখন বাড়ি কিনলো তখন ছিল না? আগে বাড়ি কেনার কথা কি বলছেন? আজ সকালে কানায় জল তুলে রাখছিল আর আমি দাঁড়িয়ে তদারক করছিলাম, তখনও ছিল না। এই এখন চান করতে করতে হাত ফসকে সাবানটা পড়ে গেল, তুলতে গিয়ে দেখি একেবারে চোখাচোখি। কি হবে ঠাকুরমশাই, শখের বাড়ি। বললাম, আচ্ছা তুমি আগে স্নান শেষ করে নাও, ভয় নেই, আমি এই দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। ভয়ে ছিটকিনিটাও না দিয়ে কোনো মতে দরজা ভেজিয়ে বাকি স্নানটুকু সেরে বেরোলো রামদুলাল। মানুষ ভয় পেলে কিরকম হয়ে যায় তা আজ দেখলাম। প্রথম দিন রামদুলালকে কত ব্যক্তিত্ববান পুরুষ বলে মনে হয়েছিল, কিন্তু যা ধরা ছোঁয়া যায় না এমন অপ্রাকৃত ঘটনার সম্মুখীন হয়ে সেই ব্যক্তিত্ব কখন বাতাসে উড়ে গিয়েছে। বৈঠকখানায় বসে রামদুলাল বলল, সেই ব্যবসার অবস্থা খারাপ যাচ্ছে। বাজারে অনেক দিনা এক বেটা মারোয়াড়িকে প্রায় 70,000 টাকা মাল সাপ্লাই করেছিলাম। তার দরুন সে বিল সে কিছুতেই দিচ্ছে না, কেবল আজকাল করে ঘোরাচ্ছে। মারোয়াড়ির সঙ্গে কি আমরা পারি? আমারই ভুল হয়েছিল ওইখানে মাল দেওয়া। কি করবো বলুন তো, লোভে পড়ে মালটা দিয়ে দিয়েছি। নালিশ করে টাকা আদায় করতে করতে তো আর ব্যবসা থাকবে না। এইদিকে এই চিন্তা যে এত টাকা দিয়ে বাড়ি বা কিনলাম, তাতে যদি বাস না করতে পারি তাহলে তো আমাকে আত্মহত্যা করতে হবে ঠাকুরমশাই। আরে দাঁড়াও, এত ব্যস্ত হলে চলবে কেন? ব্যবসায় লাভ ক্ষতি জোয়ার ভাটা আছেই, ভেঙে পড়লে চলবে না। আর এই বাড়ির কথা বলি, আমার মনে হয় তোমাদের ভয়ের কিছু নেই। ভয় কিছু নেই মনে হয় না? ভেবে দেখো, যে একটাই এমন করুক না কেন, তার যদি তোমাদের ক্ষতি করবার ইচ্ছা থাকতো তাহলে সে তো অনায়াসেই করতে পারত। এতদিন চুপ করে আছে কেন?
তাহলে ওই কান্নার শব্দ? হয়তো সেটা আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য। সে হয়তো কিছু বলতে চায়। তাহলে তাহলে আমি এখন কি করবো? না না না, তুমি কিছুই করবে না। আমি আরো কয়েকদিন থাকবো, দেখি কি করা যায়। যা করবার আমিই করব। সচি দুলাল এসে সানঘরের মেঝেতে ছবিটা দেখলো। তবে সে বাপের চেয়ে সাহসী। ভয় পেলেও মুখে কিছু বলল না। রাত্রিরে আমি সাবধানের মান নেই বলে বড় এক ঘটি জল নিয়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে সাধু সেই দেয়া মন্ত্র দিয়ে গন্ডি দিয়ে রাখলাম। সেদিন রাত্রিটা কারোরই ভালো ঘুম হলো না। পরদিন সকালে উঠে আমি আর রামদুলাল গিয়ে দেখি সানঘরের মেঝেতে ছবিটা যেন আরো স্পষ্ট হয়ে উঠেছে। এদিক ওদিক দু একটা রেখা বেড়ে গিয়ে এখন বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে মুখখানা। সমস্ত মুখে একটা যন্ত্রণার চিহ্ন আঁকা। মুখ, নাক, চোখ যেখানে যা থাকবার কথা ঠিক যেন সেখানে নেই। সমস্ত ছবিটাকে যেন টুকরো করে ভেঙে সামান্য আদল বদল করে বসিয়ে দিয়েছে। ফলে একটা অমানসিক কষ্টের চিত্র ফুটে উঠেছে। আমি এগিয়ে ভেতরে গিয়ে পা দিয়ে ঘষে ছবিটিকে মুছে ফেলার চেষ্টা করলাম। কিচ্ছু মাত্র উঠল না। অথচ সাদা পাথরে কালো রঙের কিছু দিয়ে আঁকা ছবি জিনিসটি। তবে উঠছে না কেন? মনে হচ্ছে ছবিটি যেন পাথরের ভেতরে রয়েছে, বাইরে থেকে ঘষে তোলা যাবে না। এরপর থেকে প্রত্যেক দিন ছবিটা একটু করে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। এখন বেশ বোঝা যায় একজন অল্প বয়সী মেয়ের ছবি, বেশ মিষ্টি দেখতে, কিন্তু কে যেন তাকে খুব অত্যাচার করেছে। ব্যথায় কষ্টে তার মুখ বিভৎস হয়ে আছে। সত্যি রামদুলালের আর দোষ কি? আমারই গা ছমছম করছে সেদিকে তাকালে। বেশ গরম পড়েছে। একদিন সন্ধ্যাবেলা সহ্য না করতে পেরে রামদুলালকে ডেকে বললাম, ওহে, তোমার কানাইকে বলো তো একটু মানের জল দিতে, বড় বড় মাছ, স্নান করে ফেলি। আগে জল চলে গেছে, আপনি চলে যান। ঠান্ডা জল। আরামে গায়ে জল ঢালছি। পায়ের কাছে মেঝেতে সেই ছবিটা। এই 3-4 দিনে ছবিটি আমার কাছে অনেকখানি গা শোয়া হয়ে গিয়েছে। না তাকেই স্নান করে ফেলছি। হঠাৎ আমার গা শিউরে উঠল। সেই কান্নার শব্দটা এবার খুবই কাছে, যেন এখানেই, এ ঘরেই কেউ কাঁদছে। স্নান ঘরে আমি একা। অন্ধকার ঘনিয়ে এসেছে। পায়ের কাছে পাথরে সেই মূর্তি, আর বাতাসে করুণ কান্নার আওয়াজ। গুমড়ে গুমড়ে কে যেন কাঁদছে কোথায়, তরুণী মেয়ের গলা। দরজায় ধাক্কা দিচ্ছে রামদুলাল। ঠাকুরমশাই, ঠিক আছেন তো? ঠিক আছি, ভয় নেই। যাও, ঘরে গিয়ে বসো, আমি আসছি। আওয়াজটা এই ঘরেই হচ্ছে বটে, যেন আমার পায়ের তলা থেকেই আসছে। আমার মাথায় তখন একটা বুদ্ধি এসেছে। কি করতে হবে ভেবে ফেলেছি। আমি স্নান সেরেই বেরোবার আগেই কান্নার আওয়াজ থেমে গেল। ঘরে এসে রামদুলালকে বললাম, যখন এই বাড়ি কেন তখন মালিকরা তোমাকে কিছু বলেনি? বাড়িতে এরকম কান্নার শব্দ শোনা যায় বা কিছু? না না, তা বললে কি আমি বাড়ি কিনতাম নাকি? তা বটে। আচ্ছা, তোমার বিশ্বাসী চাকর কজন আছে কলকাতার বাড়িতে? এই জনা 2। তারা গোপন খবর চেপে রাখতে পারবে? তা পারবে, প্রাণ গেলেও তারা আমাকে বিপদে ফেলবে না। আর কানাই? কানাইও বিশ্বাসী। কাল সচিকে কলকাতায় পাঠিয়ে সেই চাকর দুজনকে এখানে আনাও, কাজ আছে। এর পরের ঘটনা সংক্ষিপ্ত। পরের দিন সচি গিয়ে বাড়ি থেকে 2জন বলিষ্ঠ চাকরকে নিয়ে এলো। তাদের নিয়ে স্নানঘরে গেলাম। রামদুলাল চুপ করে থাকতে জানে, এতক্ষণ কিচ্ছু জিজ্ঞেস করেনি। এবার বলল, কি হবে ঠাকুরমশাই? এক্ষুনি দেখতে পাবে। এই বাড়িতে কি শাবল আর কোদাল আছে? তা আছে। আনতে বলো। শাবলের চার দিয়ে মেঝের কয়েকখানা পাথরের টালি তুলে ফেলতে তলার সুরকি এবং মাটির শোলিং বেরিয়ে পড়ল। বললাম, মাটি খোঁড়ো।
চারেক মাটি খোঁড়াতে একজন চাকর হঠাৎ অস্ফুট আর্তনাদ করে হাতের কোদাল ফেলে দিয়ে কাঁপতে লাগলো। রামদুলাল গর্তের মধ্যে উকি দিয়ে ভীত গলায় বলল, ঠাকুরমশাই, এ কি ব্যাপার? কঙ্কাল তো। কোথা থেকে এলো? পরে বলছি, আগে ওটা তুলতে বলো। অস্ত্র তোলা গেল না। তুলতে যেতেই হাড়গুলো খসে আলাদা হয়ে যেতে লাগলো। কিছুক্ষণ বাদে মেঝেতে ছোট একটা হাড়ের স্তূপ হয়ে গেল। এতক্ষণ বাদে কিশোরী বলল, তারপর তারপর আবার কি? সেই হাড় বস্তায় করে এনে গঙ্গায় ফেলে দেওয়ার পর ও বাড়িতে আর কোনোদিনও কান্নার আওয়াজ শোনা যায়নি। রামদুলাল আমাকে জিজ্ঞাসা করছিল। আর কঙ্কাল ঠাকুরমশাই? বললাম, এতদিন পর আর ওসব বলা যায় না। এদেরই পূর্বপুরুষদের মধ্যে কারোর একটা কাণ্ড আর কি। একালের জমিদাররা কিরকম অত্যাচারী হতো জানোই তো। কাকে মেরে পুঁতে ফেলেছিল বলা কঠিন। বাড়ির বউ হতে পারে, আবার গায়ের মেয়েও হতে পারে। যেই হোক, তার আত্মা সদ্গতির জন্য কেঁদে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করত। গঙ্গায় দেওয়ার পর মুক্তি পেয়ে গেল। আর হ্যাঁ, এ বাড়ি যারা তোমাকে বিক্রি করেছিল তাদের উপর রাগ করো না। তারা খুব সম্ভবত কিছুই জানে না। পূর্বপুরুষ যে অন্যায়টা করেছিল সে গোপনেই করেছে। সাক্ষী দাঁড় করিয়ে রেখে কেউ খুন করে না। ওরা কান্না শুনতে পেত নিশ্চয়ই, অথচ আমাকে বলেনি। সেটা তো একটা অপরাধ। ওরা কান্না শুনতে পেত কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে। কেন বলুন তো? যাদের পূর্বপুরুষের হাতে মেয়েটি মারা গিয়েছিল তাদের হাতে মেয়েটির আত্মা হয়তো মুক্তি পেতে চায়নি, তাই এবারই বিক্রি হওয়ার পর তোমার কাছেই মুক্তি চেয়েছে। যাও, এ বাড়িতে আর ভয় রইল না। বরং একটি আত্মা সদ্গতির অভাবে কষ্ট পাচ্ছিল, তার আশীর্বাদ পেলে। রামদুলাল আমাকে আদর করে বাড়ি পৌঁছে দিয়ে 500টা টাকা দিয়ে প্রণাম করল। আমি আপত্তি করছিলাম, বাধা দিয়ে সে বলল, আপনি বুদ্ধি না দিলে আমার কি মেজে করতে যেতাম? এর দিন 10 পরে রামদুলালকে আবার একবার দেখেছিলাম। আমার বাড়িতে এসেছিল 2 ছেলেকে নিয়ে, মুখে হাসি। বললাম, কি রে, কি খবর? আত্মার আশীর্বাদ সত্যি আছে। কিরকম? রামদুলাল খুশির হাসি হেসে বলল, মারওয়ারি বেটা গতকাল বিল পেমেন্ট করেছে। তারানাথের গল্প থামলো। রাত বেড়ে চলেছে। রামদুলালের 70,000 টাকা তো হলো বটে, কিন্তু আমাদের আবার কাল অফিস যেতে হবে। বিদায় নিয়ে বাড়ি ফেরবার মুখে রওনা হলাম। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।